আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রকুনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র। আজকে আমরা উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অবজেক্টিভ বোর্ড কোশ্চেন সলভ করতে যাচ্ছি। আমাদের আজকের বোর্ড রাজশাহী বোর্ড 2026। তো আমরা শুরু করি। প্রথম কোশ্চেন আমাদের, কোনটি কারবারের কোনটি কারখানার উপরিব্যয়? যন্ত্রপাতি মেরামত কারখানার উপরিব্যয়, যন্ত্রপাতি মেরামত কারখানার উপরিব্যয়। ভ্যাট সহ পণ্য ক্রয় 57,500 টাকা, ভ্যাটের হার 15% হলে নিট ক্রয় মূল্য কত? তো এটার জন্য আমরা একটু বোর্ডে চলে যাই। কোশ্চেন নাম্বার 2। ওকে, তো এখানে আমাকে ভ্যাটের পরিমাণ বের করতে বলা হয়েছে। তো এখানে আমার ক্রয় করা হয়েছে, ভ্যাটের পরিমাণ নির্ণয়। ভ্যাটের পরিমাণ সমান সমান ক্রয় করছে আমি 57,500 টাকা। ভ্যাটের হার ছিল আমার 115/15, 15%। যদি ভ্যাটের হার 15% হয়, তখন আমরা নিচে 115 উপরে 15 দিব, অথবা এটা আমরা শর্টকাট লিখতে পারি 23/3। ভাগ করার পর আমার এখানে রেজাল্ট আসতেছে 50,000 টাকা। তার মানে সঠিক অ্যান্সার কত? 50,000 টাকা। অর্থাৎ ভ্যাটের হার 15% হলে নিট ক্রয়ের পরিমাণ কত? কত আসতেছে আমার? 50,000 টাকা। কিভাবে আসতেছে আরেকটু ক্লিয়ার করি। 57,000, উপরে আমরা একটু সংশোধন করে লিখি ওয়ার্কিংসটা। আচ্ছা, আহ, এখানে একটু বাড়াই, 57,500 বিয়োগ এইটা। ঠিক আছে, এইটা যদি আমরা করি, তো এখানে আমার হইতে 57,500 বিয়োগ 7,500 সমান সমান 50,000। তো সঠিক অ্যান্সার হইতেছে আমার 50,000। সঠিক অ্যান্সার হইতেছে আমার 50,000। ওকে, পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই। কোনটি কোম্পানির মূলধনের পরিমাণ উল্লেখ থাকে কোথায়? স্মারক সংঘ। কারখানা ব্যয় কিসের যোগফল? মুখ্য ব্যয় প্লাস কারখানা উপরিব্যয় যোগ কইরা হয় কারখানা ব্যয়। অ্যান্সার খ। নিচের উদ্দীপকটি পড়ে 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো পড়ি আমরা উদ্দীপকটা। মিতা ও রুবি একটি অংশীদারি কারবারে যথাক্রমে 1,50,000 টাকা ও 2 লক্ষ টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করলো। চুক্তি অনুযায়ী মূলধনের উপর 10% হারে সুদ ধরতে হবে। বছর শেষে নিট মুনাফার পরিমাণ ছিল 3 লক্ষ টাকা। অংশীদারি কারবারে মূলধনের সুদের পরিমাণ কত? তো আমার এখানে মূলধন হয়েছে দুজনের,
1,50,000, 1,50,000 যোগ আরেকটা মূলধন হইতাছে 2 লাখ, দুইটা যোগ করলে আমার হইতাছে 3,50,000। 3,50,000 টাকার উপর 10% যদি ধরি, আমার আসে কত? 35,000 টাকা। হুম। মূলধনের সুদ ধার্য করা না হলে, মূলধনের সুদ ধার্য করা না হলে তাদের হিসাবে কি প্রভাব ফেলবে? মুনাফা অংশ বৃদ্ধি পাবে, মুনাফার অংশ বৃদ্ধি পাবে। বিজ্ঞাপন, বিজ্ঞাপন হলো একটি বিপণন ব্যয়, বিজ্ঞাপন হলো একটি বিপণন ব্যয়। অদাবিকৃত লভ্যাংশ সম্পাদনা ব্যয় না, আয় না। অদাবিকৃত লভ্যাংশ হইতেছে দায়, অদাবিকৃত লভ্যাংশ হইতেছে কি? দায়। কোন পদ্ধতিতে মজুত মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করে একক প্রতি মূল্য নির্ধারণ করা হয়? ভারযুক্ত গড় পদ্ধতিতে। কোনটি সম্পদ? অগ্রিম ব্যয় সম্পদ, অগ্রিম ব্যয় সম্পদ, অগ্রিম ব্যয় সম্পদ। অগ্রিম ব্যয় ব্যালেন্স শিটে চলতি ব্যয়ের অধীনে দেখানো হয় সম্পত্তি পাশে। তারপর আমরা চলে যাই 11 নম্বরতে কোশ্চেনে। 11 নম্বর কোশ্চেনে এখানে বলা হইতেছে রিতে একটি অংশীদারি কারবারের অংশীদার, ভালো কথা, প্রত্যেক মাসের শেষে, মার্ক করি, প্রত্যেক মাসের শেষে 5,000 টাকা করে কারবার থেকে উত্তোলন করে। উত্তোলনের সুদের হার 5%। উত্তোলনের সুদ বাবদ কত টাকা ধার্য করতে হবে? যদি প্রত্যেক মাসের শেষে উত্তোলন করে, যদি প্রত্যেক মাসের শেষে উত্তোলন করে, তখন কি করতে হইব? 5.5 মাসের কি করতে হইব? সুদ ধরতে হইব। সঠিক অ্যান্সার 13,500। তো 13,500 কিভাবে আসলো আমরা দেখি। 5,000 কইরা প্রত্যেক মাসে উত্তোলন করে, 12 মাস উত্তোলন করছে, উত্তোলনের সুদের হার হলো 5%, গুণ এটার ভাগ 12, গুণ 5.5 দিলে আমার অ্যান্সার হইতাছে 13,075। কত হইতাছে? 13,075। তো সঠিক অ্যান্সার হইলো আমার কত? 13,075। প্রত্যেক আবার আবার রিমাইন্ড করতেছে, আমি পড়াই দিতেছি। মাসের শেষে উত্তোলন করলে 5.5 মাসের সুদ ধরতে হবে। মাসের প্রথম উত্তোলন করে 6.5 মাসের সুদ ধরতে হবে। প্রত্যেক সপ্তাহে উত্তোলন করলে 6 মাসের সুদ ধরতে হবে। সারা বছর উত্তোলন করলে 6 মাসের সুদ ধরতে হবে। ওকে। তো নেক্সট কোশ্চেন আমাদের 12 নম্বর। বিন কার্ড থেকে জানা যায় মজুদ দের পরিমাণ, জানা যায় বিন কার্ডের থেকে। মজুদ পণ্যের পরিমাণ জানা যায় বিন কার্ডের থেকে। উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটি পড়ে 13 এবং 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো উদ্দীপকটা আমরা পড়ি। অনুপম, সরি, অনুপ কোম্পানি স্থায়ী সম্পদ হলো 5 লাখ, স্থায়ী সম্পদ হলো 52 লাখ টাকা, এবং চলতি সম্পদ হইল 24 লাখ টাকা। চলতি দায় হইল গিয়া 10 লাখ টাকা। মজুদ পণ্য হইল গিয়া এখানে আমার 2 লক্ষ টাকা, যা চলতি সম্পদে অন্তর্ভুক্ত। এবং ঋণপত্র আছে 1 লাখ, সরি, ঋণপত্র আছে 15 লাখ টাকা। তো এখানে বলতেছে কোম্পানির তড়িৎ অনুপাত কত, কোম্পানির তড়িৎ অনুপাত কত। আমরা একটু বোর্ডে চলে যাই কোম্পানির তড়িৎ অনুপাত বের করার জন্য, বোর্ডের হেল্প নেই। হুম। তো কোশ্চেনটাতে আমরা দেখি, এখানে বলা হয়েছে চলতি সম্পদ। আচ্ছা, আমরা লিখি প্রথম তড়িৎ অনুপাত।
তড়িৎ অনুপাত সমান সমান তড়িৎ সম্পদ তড়িৎ দায়। তড়িৎ দায়। এটার নম্বর হলো 13। ওকে। তো এখানে তড়িৎ দায় সমান সমান তড়িৎ দায় সমান সমান, অঙ্কতে আমার দেওয়া আছে তড়িৎ দায় 1 লাখ টাকা দেওয়া আছে। তড়িৎ সম্পদ সমান সমান চলতি সম্পদ মাইনাস মজুদ পণ্য। চলতি সম্পদ আমার দেওয়া আছে অঙ্কের মধ্যে 24 লাখ টাকা, এবং মজুদ পণ্য দেওয়া আছে 2 লাখ টাকা। সমান সমান বিয়োগ দিলে আমার এখানে আইতাছে 22 লাখ টাকা। আমরা এখানে মানটা বসাই দেই। তৈরি সম্পদ আছে আমার এখানে 10 লাখ টাকা, একটা শূন্য এখানে আমরা কম দিছি, বসায় দেই 6। যদি এটা আমরা ক্যালকুলেশন করি, তো আমার আসে 2:2, এবং সূত্রের 1। তার মানে সঠিক অ্যান্সার কত? 2.2:1। তো সঠিক অ্যান্সার কত? 2.2:1। ওকে। তো এরপরে কোশ্চেনে বলা হয়েছে চলতি মূলধনের অনুপাত কত। চলতি মূলধনের, সরি, চলতি মূলধনের পরিমাণ কত? চলতি মূলধনের পরিমাণ হইল 14 লাখ টাকা। কিভাবে 14 লাখ টাকা? তো আমরা একটু বুঝি এখানে। তো আমরা জানি চলতি অনুপাত সমান সমান চলতি মূলধন অনুপাত। মূলধন, আচ্ছা, চলতি মূলধন অথবা কার্যকরী মূলধন অথবা ওয়ার্কিং ক্যাপিটাল একই কথা বোঝায়, ঠিক আছে? তো চলতি মূলধনের পরিবর্তে এখানে ওয়ার্কিং ক্যাপিটাল বলতে পারে, অথবা কার্যকরী মূলধন অনুপাতে বলতে পারে। তো তখন বুঝতে হবে আমাদের এখানে কি চাইছে, চলতি অনুপাতই চাইছে। তো চলতি অনুপাতের সূত্র হইলে গিয়ে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। চলতি সম্পদ মাইনাস চলতি দায়। আমার অঙ্কতে চলতি সম্পদ দেওয়া আছে 24 লাখ টাকা, আর চলতি দায় দেওয়া আছে 10 লাখ টাকা। 10 লাখ টাকা দুইটা যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করলে আমার এখানে যাচ্ছে 14 লাখ টাকা। কত? 14 লাখ টাকা। তো চলতি মূলধনের পরিমাণ কত? 14 লাখ টাকা। তো আমরা নেক্সট কোশ্চেনে চলে যেতেছি। 15 নম্বর। আমাদের 15 নম্বরের কোশ্চেন হচ্ছে কোনটি পরোক্ষ খরচ। তো পরোক্ষ খরচের ক্যারেক্টার একটু আমরা বুঝি। যে সকল খরচ কারবারের সাথে প্রত্যক্ষভাবে জড়িত না, সে সকল খরচকে পরোক্ষ খরচ বলে। ডক চার্জ প্রত্যক্ষ খরচ, মজুরি ও প্রত্যক্ষ খরচ, ক্রয় পরিবহন ও প্রত্যক্ষ খরচ, বিক্রয় পরিবহন হইতেছে পরোক্ষ খরচ। বিক্রয় পরিবহন আপনি সুবিধা দিতেও পারেন, আপনি আবার নাও দিতে পারেন, ঠিক আছে? তো বিক্রয় পরিবহন হইলে গিয়ে পরোক্ষ খরচ। আচ্ছা, নিচের কোনটি অস্পর্শনীয় সম্পদ? সুনাম হইতেছে অস্পর্শনীয় সম্পদ। নিচের কোনটি কাল্পনিক সম্পদ? কাল্পনিক সম্পদের শেয়ার অবহার, মূলত পক্ষে এটা কোনো সম্পত্তি না। শেয়ার অবহার হলো ভুয়া সম্পত্তি। আচ্ছা,
উম, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পেলে কর্মচারীদের কোন ভাতা প্রদান করে? মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা প্রদান করা হয় জীবনযাত্রার যদি ব্যয় বৃদ্ধি পায় তখন মহার্ঘ ভাতা প্রদান করা হয়। তারপর আমরা চলে যাই 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন বলতেছে এখানে, বিক্রেতার নিকট বিক্রয়ের উপর ভ্যাট একটি দায়। বিক্রেতার উপর বিক্রয়ের ভ্যাট কি একটি দায়? কিভাবে দায় হইলো এটা? যে আগেই বলে রাখি, ভ্যাট একটা প্রতিষ্ঠানের জন্য আয়ও না ব্যয়ও না। তারপরও ক্রয় ভ্যাটের ক্ষেত্রে আমরা সম্পদ হিসেবে ধরা হয়, বিক্রয় ভ্যাটের ক্ষেত্রে দায় ধরা হয়। কারণ পণ্য বিক্রি করে যেই পরিমাণ ভ্যাট আদায় করা হয় ভোক্তাদের কাছ থেকে একটা নির্দিষ্ট সময় শেষে ওই পরিমাণ টাকা ট্রেজারি বিলের মাধ্যমে কি করা হয়, সরকারের কোষাগারে জমা দিতে হয়। যতক্ষণ পর্যন্ত না জমা দেওয়া হয় তো বিক্রয় ভ্যাটটা কি দায় হিসাবে অ্যাকাউন্টসে কি করা হয়, দেখানো হয়ে থাকে। ওই সেন্সে বিক্রয় ভ্যাটটা কি দায়। মূলত পক্ষে ভ্যাট হিসাবটা মেনটেন করা হয় প্রতিষ্ঠানে সরকারের ভ্যাট পরিশোধ করার জন্য। হ্যাঁ, আমরা চলে যাই 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর কোশ্চেনে বলতো সেখানে, শেয়ার ওভারের হার কোম্পানি আইন অনুসারে সর্বোচ্চ কত পার্সেন্ট হতে পারে? 10%। সর্বোচ্চ 10%। 10% শেয়ার অবহারে কি করতে পারে কোম্পানি? শেয়ার ইস্যু করতে পারে। 1994 সালে কোম্পানি আইন অনুসারে, ধারাটা আমার খেলা আসতেছে না, উদ্দীপকটি পড়ো। 21 এবং 22 নম্বর প্রশ্নের উত্তর দাও। বকুল বিক্রিত পণ্যের ব্যয়ের 20% লাভে পণ্য বিক্রি করে। চলতি বছরে আহ 80,000 টাকা পণ্য বিক্রি করে। বিক্রিত পণ্যর ব্যয়ের, বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ কত? বিক্রিত পণ্য ব্যয়ের পরিমাণ হইল গিয়া, আমরা বোর্ডে চলে আসলাম। তো এখানে আমরা দেখি 21 নম্বর কোশ্চেন। আমার 80,000 টাকা ছিল কি, চলতি বছরের পণ্য বিক্রি করছে 80,000 টাকা। তো এখানে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলছে। তো এখানে ভাগ 115, 125 গুণ 100 সমান সমান বের হয়ে যায় আমার কত? 64,000 টাকা। 64,000 টাকা কি হয়ে যায় আমার? বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যায়। তো 21-এর সঠিক অ্যান্সার হইল গিয়ে এখানে আমারে গহ। ঠিক আছে। তো 22 নম্বরটা আমরা দেখি। 22 নম্বরটা কি আসলে আমার, 80,000 টাকা পণ্য বিক্রি করছি। এখানে বলতে হচ্ছে মোট লাভের পরিমাণ কত? মোট লাভের পরিমাণ বের করতে চাইলে আমাদের ভাগ দিতে হইব। ভাগ 125, যেহেতু 25% বের করছি। আর 25% কত? 25% আইতেছে আমার 16,000 টাকা। 25% কত আইতেছে আমার? 16,000 টাকা। অথবা আমরা জানি কি, কস্ট প্লাস প্রফিট। আমরা জানি কি, কস্ট প্লাস প্রফিট সমান সমান সেলস। ঠিক আছে। তো এখানে আমার কস্ট কত হয়েছিল? এখানে আমার কস্ট হয়েছিল কত? 64,000। 64,000 হয়েছিল প্রফিট। প্রফিট সমান সমান সেলস হলো 80,000। সেলস হলে কত? 80,000। তো এখানে আমি প্রফিট সমান সমান 80,000 বিয়োগ 64,000 দেই, সমান সমান বাইরে কত? 16,000 টাকা। অথবা আমরা কি করতে পারি, এইভাবে কি করতে পারি, প্রফিটটা আমরা কি করতে পারি, বের করতে পারি। ওকে, আমরা আমার নেক্সট কোশ্চেনে চলে যেতেছি। হ্যাঁ, তো এখানে আমার সঠিক অ্যান্সার হইব 64,000 এবং মোট লাভের পরিমাণ হইব 16,000। দুইভাবে আমরা কি করতে পারি, মোট লাভের পরিমাণটা কি করতে পারি, দেখাইতে পারি। ওকে। আহ এরপরে পরে নিচের কোন দফাগুলো অনগদ লেনদেন? নিচের কোন দফাগুলো অনগদ লেনদেন? অবচয় অনগদ লেনদেন এবং বন্ডকে শেয়ার রূপান্তর অনগদ লেনদেন। অ্যান্সার হলো ক। অনগদ লেনদেন বলতে বোঝায় যে সকল লেনদেনের ফলে ব্যবসা প্রতিষ্ঠানের নগদ অর্থ প্রতিষ্ঠান থেকে কি হয় না, বের হয় না। অর্থাৎ যে সকল লেনদেনের ফলে নগদ অর্থ লেনদেনের মানে দেখানো হয় কম বেশি, কিন্তু এটা কি হয়, প্রতিষ্ঠানের ভিতরে কি হয়ে যায়, রিজার্ভ হিসেবে থাইকা যায়। তো ওই সকল লেনদেনে কি বলা হয়, অনগদ লেনদেন বলে। এমন অনগদ লেনদেন হইল অবচয় এবং বন্ডের মাধ্যমে শেয়ার রূপান্তর। এরপর আমরা চলে যাই, বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয় নিট লাভ মাইনাস মোট লাভ সমান সমান বিক্রিত পণ্যের ব্যয়।
মালের মূল্য যখন ওঠানামা করে তখন মাল নির্গমের জন্য নিচের কোন পদ্ধতিটি অধিক যুক্তিজন্য? ভারযুক্ত গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি। ওকে। আহ উদ্দীপকটি পড়ো এবং 27 এবং 28 নম্বর প্রশ্নের উত্তর দাও। পড়ি আমরা উদ্দীপকটা। মুনতাসির ম্যানুফ্যাকচার কোম্পানির এর উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী: মোট উৎপাদন ব্যয় 35,000 টাকা, প্রত্যক্ষ মজুরি 5,000 টাকা, কারখানার উপরি ব্যয় এখানে আমার হইতেছে দেওয়া আছে 10,000 টাকা। ব্যবহৃত কাঁচামালের পরিমাণ নির্ণয় করো। তো আমরা জানি ব্যবহৃত কাঁচামাল সমান সমান না, একটু বোর্ডে চলে যাই আবার আমরা। সঠিক অ্যান্সার 20,000 টাকা। 20,000 টাকা কিভাবে হইলো? তো এটা আমরা বোর্ডে চলে যাই দেখি। 27 নম্বর কোশ্চেন, ব্যবহৃত কাঁচামাল সমান সমান উৎপাদন ব্যয় উৎপাদন ব্যয় হ্যাঁ মাইনাস কারখানা উপরি ব্যয় মাইনাস প্রত্যক্ষ খরচ অর্থাৎ প্রত্যক্ষ মজুরি। তো অ্যামাউন্ট গুলো আমরা অঙ্ক থেকে দেখে লিখি। আমার উৎপাদন ব্যয় দেওয়া আছে 3,50,000। কারখানা উপরি ব্যয় দেওয়া আছে 10,000। এবং প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 5,000। আমরা একটু ভুল লিখছি এখানে। উৎপাদন ব্যয় দেওয়া আছে 35,000, বিয়োগ করলে আমার এখানে আসতেছে অ্যান্সার হলে গিয়া 20,000। বিয়োগ করলে অ্যান্সার আসতেছে কি আমার 20,000। আচ্ছা, এরপরে 28 নম্বর কোশ্চেনটা হলো মুখ্য ব্যয় কত? মুখ্য ব্যয় সমান সমান আমরা জানি ব্যবহৃত কাঁচামাল যোগ প্রত্যক্ষ মজুরি প্রত্যক্ষ মজুরি। এখানে আমার ব্যবহৃত কাঁচামাল বেড়েছে কত? 20,000 টাকা যোগ প্রত্যক্ষ মজুরি অঙ্কের মধ্যে আমার দেওয়া আছে 5,000 টাকা। তার মানে কি মুখ্য ব্যয়ের পরিমাণ হইবে কত আমার? 25,000 টাকা। মুখ্য ব্যয়ের পরিমাণ কত হবে আমার এখানে? 25,000 টাকা। তো আমি চলে যাই কোশ্চেন আবার। হুম কোশ্চেনে চলে যাই। তো এখানে সঠিক অ্যান্সার হলো আমার কত? 20,000 টাকা। আর এখানে সঠিক অ্যান্সার হলো কত? 25,000 টাকা। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। পরিবর্তনশীল ব্যয় হলো পরিবর্তনশীল ব্যয় হলো অবচয় এবং প্রত্যক্ষ মজুরি। অ্যান্সার হলো গ এবং গহ। আচ্ছা, পরিবর্তনশীল ব্যয় বলি আমরা আহ উৎপাদন বৃদ্ধির সাথে সাথে একক প্রতি যে ব্যয় অপরিবর্তিত থাকে এবং মোট ব্যয় কি হয়? পরিবর্তিত হয়। তা কি বলা হয়? পরিবর্তনশীল ব্যয়। তো এরকম পরিবর্তনশীল ব্যয় হলো অবচয় এবং কি প্রত্যক্ষ মজুরি। অংশীদারদের চরিত্র হিসাবে ডেভিড উদ্ধৃত কি? অংশীদারদের